তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তি দিতে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসের কথা শোনালো আবহাওয়া দপ্তর। কাল থেকে হাওয়ার বদল হবে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। বুধবার থেকে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমানে। আমাদের জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে এবং সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি হওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার জন্যই উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বেশি পরিমাণে হচ্ছে, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে হচ্ছে। আর এগুলির এই যে আমাদের বিহার বা অন্যান্য যে বায়ু নিম্নস্তরে বিভিন্ন স্থানে নিম্নচাপ রেখা বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এগুলির অবস্থানগতভাবে বায়ুর গতি প্রকৃতির উপর নির্ভর করে কোন জায়গায় বেশি বৃষ্টিপাত হবে সেগুলি নির্ভর করে। আমাদের 28-29 তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে, সেক্ষেত্রে এখন যেমন আছে তার থেকে অন্যরকম একটু পরিস্থিতি তৈরি হবে, আর অনুকূল পরিস্থিতি তৈরি হবে আমাদের দক্ষিণবঙ্গের জন্য। 188 হরিশ মুখার্জি রোড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িতে এলো ক্রেন। দেখাবো সেই ছবি। দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বিল্ডিং, তার সামনে ক্রেন এসেছে। হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ির উল্টো দিকে যে ফুটপাত তৈরির পুরনো ব্লক সরাতে আনা হয়েছে ক্রেন আসার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সাধারণ মানুষের ভিড়। দেখতে পাচ্ছেন ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন বিল্ডিং, তার সামনে এসে পৌঁছলো বুলডোজার। 188 হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, তার সামনে এসে পৌঁছলো। অর্থাৎ একদম শান্তিনিকেতন বিল্ডিং, সেই শান্তিনিকেতন বিল্ডিংয়ের সামনে, আর সেখানে এখন সাধারণ মানুষ রাস্তার উপরে ভিড় জমিয়েছেন এবং এই ভিড় যে কারণে সামনেই দেখা যাচ্ছে একটা ক্রেন আনা হয়েছে এবং এটা পুরসভা থেকে এসছে। এই ক্রেন আসার পরেই কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সাধারণ লোকজন তারা ভিড় করেন। ইতিমধ্যে যেমনটা হয়েছে যে এখানে নোটিশ দেওয়া হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিপ্রেক্ষিতে সময় চেয়েছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ক্রেন দেখে অনেকের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে এবং যেমনটা দেখা যাচ্ছে যে রাস্তার উল্টো দিকে এখানে এই যে ফুটপাত, সেই ফুটপাতের যে ব্লকগুলো রয়েছে তা নতুন করে বসানো হয়েছে, যে কারণে আগের যে ব্লকগুলো ছিল সেগুলো এখানে ডাই করা ছিল, সেই ব্লকগুলো তোলার জন্য এই ক্রেন পাঠানো হয়েছিল পুরসভা থেকে। আর এই পুরসভার কাজ যখনই শুরু হয় তখন থেকে এলাকার মানুষরা ভিড় জমাতে শুরু করেন, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোনো কারণে কি বুলডোজার বা এই আনা হয়েছে বা কোনো কারণে কি ভাঙচুরের ঘটনা ঘটতে পারে, যে কারণে এই ভিড়। এখনও পর্যন্ত আমি যেমনটা দেখতে পাচ্ছি যে শান্তিনিকেতন যে বিল্ডিং, তার সামনে কিন্তু লোকজনের এখনও ভিড় রয়েছে, যদিও পাশাপাশি পুলিশ কর্মীরাও রয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে এটা কেবলমাত্র এই যে রাস্তার কাজ, সেই কারণেই আনা হয়েছে এই ক্রেন। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। ভোটে ধাক্কার পর এবার কোর্টেও ধাক্কা। ফলতার জাহাঙ্গীর খানের অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ আর বাড়ালো না কলকাতা হাইকোর্ট। সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট, পুলিশ মামলা যখন করেছে তদন্ত তো হবেই। যে 7টি এফআইআর রুজু হয়েছিল সেই এফআইআর এর ভিত্তিতে তদন্ত করার মতন সুযোগ রয়েছে। দায়ের হওয়া 7টি এফআইআর এর মধ্যে এমন তথ্য আছে বলে জানালো কলকাতা হাইকোর্ট। অর্থাৎ অভিষেক ঘনিষ্ঠে রক্ষা কবচের মামলায় এই কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আত্মসমর্পণ করে জামিনের আবেদন করুন বলল আদালত। ভোটের জন্য কোনো নথি না দেখেই 26শে মে পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হয়েছিল। ভোট মিটে গিয়েছে, এখন আর রক্ষা কবচের কি প্রয়োজন? অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীরের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। তার মানে এই রক্ষা কবচের মেয়াদ যখন কলকাতা হাইকোর্ট আর বাড়ালো না, তার মানে তো এই কড়া পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে আর কোনো আইনি বাধা রইল না। সৌভিক, দেখো, মূলত 5টি মামলার ক্ষেত্রে 2 ধরনের মামলা হয়, অর্থাৎ 5টি অভিযোগকে ঘিরে কলকাতা হাইকোর্টে 2 ধরনের মামলা হয় এবং সেই 2 ধরনের মামলায় 2টি রক্ষা কবচ জাহাঙ্গীর খান পেয়েছিলেন এবং একটি মামলায় যে রক্ষা কবচ ছিল সেটা আগামী কাল পর্যন্ত দেওয়া হয়েছিল এবং অপর মামলায় যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল তার মেয়াদ কিন্তু আজকে শেষ হচ্ছে। ফলে জাহাঙ্গীর খানের তরফ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছিল যে তার রক্ষা কবচের যে মেয়াদ রয়েছে
সেটা যেন আপাততভাবে কমপক্ষে 10 দিনের জন্য বাড়ানো হয়। কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই জাহাঙ্গীর খানের আবেদনকে একেবারেই মান্যতা দেওয়া হয়নি। দুটি রক্ষা কবচই প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ মূল যে 5টি অভিযোগ হয়েছিল এবং 5টি এফআইআর হয়েছিল, সেই 5টি এফআইআর এর ভিত্তিতে দুটি যে রক্ষা কবচ জাহাঙ্গীর খান কলকাতা হাইকোর্ট থেকে পেয়েছিলেন, সেই দুটি রক্ষা কবচই কলকাতা হাইকোর্ট আজকে প্রত্যাহার করে নিল। ফলে এই প্রত্যাহারের সিদ্ধান্ত যখন কলকাতা হাইকোর্ট নিল, তার মানেই হচ্ছে যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এখন থেকে কড়া পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে পুলিশের কাছে কার্যত আর কোনো বাধা নেই, এবং আইনি যে বাধা এতদিন পর্যন্ত ছিল সেটাও আজকে থেকে প্রত্যাহার হয়ে গেল। তোমার মনে থাকবে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যখন প্রাথমিক পর্যায়ে রক্ষা কবচ দেওয়া হয়, সেই সময় মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন যে জাহাঙ্গীর খান তিনি যখন একটা বিধানসভার নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই কারণেই তিনি কিন্তু এই রক্ষা কবচ পেতে পারেন, এবং 26শে মে পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত সেই রক্ষা কবচের মেয়াদ বহাল ছিল। কিন্তু এখন তুমি জানো যে নির্বাচন মিটে গিয়েছে, ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে, ফলতায় জাহাঙ্গীর খান চতুর্থ হয়েছেন, অর্থাৎ যে প্রাপ্ত ভোট ছিল সেই প্রাপ্ত ভোটের নিরিখে তিনি চতুর্থ হয়েছেন। ফলে এই পর্যায়ে জাহাঙ্গীর খানের আপাততভাবে আর রক্ষা কবচের কোনো রকম প্রয়োজন আছে বলে আইনজীবীরা মনে করছেন না, এবং কলকাতা হাইকোর্টের বক্তব্য হলো যে জাহাঙ্গীর খানের হাতে অন্যান্য যে আইনি পন্থাগুলো রয়েছে সেই পন্থাগুলো এখনো পর্যন্ত খোলা রয়েছে। তিনি গিয়ে চাইলে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে পারেন, এবং সেই আবেদন বিশেষ আদালতের তরফ থেকে খতিয়ে দেখা হবে। কিন্তু আপাততভাবে জাহাঙ্গীর খানের সমস্ত রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট প্রত্যাহার করেছে। কড়া পদক্ষেপ অর্থাৎ গ্রেফতারির মতো কড়া পদক্ষেপে পুলিশের কার্যত আর কোনো আইনি বাধা থাকলো না। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো সৌভিক, আমি আরেকবার তোমার কাছে আসবো, কিন্তু তার আগে দর্শকদের জানিয়ে রাখি যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে জাহাঙ্গীর খানকে, সেই রক্ষা কবচ আর বাড়ালো না কলকাতা হাইকোর্ট। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে যে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করুন। পুলিশ যখন মামলা রুজু করেছে তদন্ত তখন তো হবেই, বলল কলকাতা হাইকোর্ট। ভোটের জন্য কোনো নথি না দেখে 26শে মে পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হয়েছিল। ভোট মিটে গিয়েছে, রক্ষা কবচের আর কেন প্রয়োজন? অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীরের আইনজীবীকে উদ্দেশ্য করে এই প্রশ্ন করেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি। তার মানে সৌভিক, আমি আরেকবার তোমার থেকে জানতে চাইছি, যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল এই জাহাঙ্গীর খানকে না ভোটের দিন না ভোটের ফল ঘোষণার দিন আশেপাশে ওই ফলতা এলাকায় কোথাও দেখা গিয়েছিল, তার মানে এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে, কড়া পদক্ষেপ গ্রহণে প্রশাসনের কোনো বাধা রইল না। দেখো, একদমই কলকাতা হাইকোর্টের আজকে এই রক্ষা কবচ প্রত্যাহারের পরে জাহাঙ্গীর খানকে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে কোনো আইনি বাধা পুলিশের কাছে আর থাকলো না। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি পার্থসারথী সেনের বক্তব্য হচ্ছে যে এখনো পর্যন্ত যে 7টি এফআইআর হয়েছে, আগে 5টি হয়েছিল এবং তারপরে যে 2টি এফআইআর হয়েছে, সেই এফআইআর এর ভিত্তিতে সেই এফআইআর এ এমন কিছু প্রাথমিকভাবে তারা ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন যে যেই ম্যাটেরিয়ালের ভিত্তিতে প্রাথমিকভাবে অনুসন্ধানের বা ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন, এবং সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই পদক্ষেপও পুলিশের তরফ থেকে গ্রহণ করা যেতে পারে, সেই পর্যবেক্ষণও আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের আরো পর্যবেক্ষণ হয়েছে, এই যে 7টি এফআইআর এখনো পর্যন্ত হয়েছে, এই 7টি এফআইআর এর প্রত্যেকটির ক্ষেত্রে জাহাঙ্গীর খান তিনি কিন্তু মূল অভিযুক্ত। ফলে বিষয়টা এমন নয় যে তিনি কোনো মামলার ক্ষেত্রে মদত দেওয়ার শুধুমাত্র অভিযোগ উঠেছে, প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি কিন্তু কার্যত মূল অভিযুক্ত। তিনি প্রত্যক্ষভাবে বা সরাসরি তিনি এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত বলে কলকাতা হাইকোর্টের কাছে অভিযোগ করা হয়েছে। ফলে সব মিলিয়ে জাহাঙ্গীর খান যখন তিনি মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণে কার্যত কোনো আইনি বাধা আর থাকলো না। শুভ্রজিৎ, ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.